আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে রবিবার, একটা ছুটির দিন। আয় তুই এদিকে আয়। তো আজকে রবিবার, যদিও আমার কোনো আক্ষেপ নেই যে রবিবার আজকে শ্যুট আছে আর কি। তো এখন বাজে সকাল 10টা, আমরা ইছাপুর স্টেশনে চলেও এসেছি। এখন শ্যুটের লোকেশনে যাচ্ছি, তাই ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আজকেও পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে, তো সেই কারণে আজকের শ্যুটে একটু ওয়েডিং মানে গেস্ট হিসেবে যে ধরনের লুক হয় সেরকম ধরনের লুকের ওপর শ্যুটটা রয়েছে। তো চলো পুরো দিনটা তোমরা দেখতে থাকো, আর আমি চেষ্টা করবো ওরকম ধরনের লুক ক্রিয়েট করার। তো বোন আজকে আমার সাথে আছে, কারণ ও হেয়ারটা খুব ভালো করতে পারে, মানে বানগুলো আর কি, যেটা আমি একা একা করতে পারি না। তো চলো আজকে পুরো দিনটা দেখতে থাকো, আর আমাদের টোপলাটাও দেখে নাও, যেখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। এই যে হচ্ছে আমাদের ব্যাগ, যেটাতে প্রচুর 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 জিনিসপত্র রয়েছে। আজকে অনেক কিছুই নিয়ে এসেছি। তো চলো, এই যে এই ব্যক্তিটা এই গরমের মধ্যেও সোয়েটার নিয়ে এসেছে। বাড়িতেও যেরকমটা করে ঠান্ডায়, তোর একারই শীত লেগেছে না? আমার না ভীষণই আনসিজনাল লাগছে এখন। সোয়েটার পরার মতো শীত পড়েনি, আর একটু শীত পড়ুক তারপরই সোয়েটারটা পরাটা ঠিক হবে। যদিও শীত যার যার ব্যাপার, মানে যে যার যেরকমভাবে শীত লাগে, সবার শীত খুব একটা যে লাগে এরকমটা নয়। আমার যেমন কিন্তু শীত খুব একটা লাগে না। আমি শীতের মধ্যেও কিন্তু খুব একটা, যে তুই খেয়াল করে দেখবি আমি খুব একটা সোয়েটার পরিও না, যদি খুব দরকার না পড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক কথা। এখান থেকে রিক্সাটা পেতে একটু সমস্যা হয়, বাট টোটোটা ইজিলি পাওয়া যায়। আমার বাড়ি থেকে যেমন অটো পেতে ভীষণ সমস্যা, মানে অটো পাওয়ার জন্য আমাকে হাতে প্রায় 15 থেকে 20 মিনিট বা আরও বেশি অনেক সময় নিয়ে বেরোতে হয়। বাট এখান থেকে টোটো, অটো সব কিছুই খুব অ্যাভেলেবেল। লাগলো আগের দিনের ব্লগে তোমরা হয়তো দেখেছো শর্টসে যে আমি প্রথমবার আইব্রো করেছি। ছেলেরা যেরকম গোফ দাড়ি মানে শেভ করলে যেরকম ফিল হয় না, আমার আইব্রো করার পর ওরকম ফিল হচ্ছে। জানি না মানে তোমরা কতটা বুঝতে পারছো। একদম হালকা করেই করেছি, মাও দেখে বুঝতে পারেনি, ছোটো বোন দেখেও বুঝতে পারেনি। ও আমার সাথে গেছিলো বলে ও জানে। মানে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমার নিজেকে একটু অন্যরকম লাগছে। হয়তো মুখের সাথে আস্তে আস্তে মানিয়ে গেলে ভালো লাগবে। আর আমার না ন্যাচারালটাই ভালো লাগতো এমনি, কিন্তু আমি গিয়ে বলেছিলাম যে একদম মানে ন্যাচারালটা রেখে, নিজের শেপটা রেখে জাস্ট সাইডের এক্সট্রাগুলোকে উঠিয়ে দিতে। তো সেটাই করেছে, আশা করি ভালো লাগছে। চলো, এই যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের লোকেশনে পৌঁছে গেছি। শুরুতেই তোমাদেরকে বললাম যে আজ ওয়েডিং গেস্ট লুকের ওপরে শ্যুট হবে, সেই কারণে দাদা মানে ব্র্যান্ডের ওনার জুঁই ফুল, গাঁদা ফুল এগুলো কিনে নিয়ে এসেছে। যদিও এরকম বিয়ের মরশুমে জুঁই ফুল পাওয়া ভারী মুশকিল ব্যাপার। জুঁই ফুলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। ঘরে ঢোকা মাত্রই দেখছি জুঁই ফুলের গন্ধে গোটা ঘর মম করছে। দাঁড়াও, তোমাদের আগে আজকে কোন কোন শাড়িগুলো শ্যুট হবে সেগুলো দেখাই। এই যে দাদা এখানে পরপর যে সমস্ত শাড়িগুলো শ্যুট হবে সেগুলো রেখে গেছে। এগুলো সব ওই মোমবাটিক, প্রত্যেক কটার কালার একেবারে যাকে বলে দুর্ধর্ষ। দাঁড়াও গুনে দেখি টোটাল কটা শাড়ি আছে। 1 2 3 4 5 6 7, আর এটা নিয়ে 8, মানে টোটাল 8খানা শাড়ি আছে। দাদা এখানে অনেক গাঁদা ফুল কিনে এনেছে। সেই দেখে আমি আবার বললাম, যেহেতু বারে বারে শ্যুট হবে, তাই এরকম প্রতিবারে এত এত ফুল না কিনে ওই পেপারের ফেক গাঁদা ফুল পাওয়া যায়, ওগুলো কিনে আনাই ভালো। যখন শ্যুট হবে তখন সাজিয়ে নেওয়া যাবে, আবার শ্যুট শেষে খুলে গুছিয়ে রাখা যাবে। এই জুঁই ফুলটা দিয়ে সুন্দর করে হেয়ার স্টাইল করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। দাঁড়াও লাইটটা আগে জ্বালিয়ে নিই। এই ড্রেসিং টেবিলটা না আমার ভারী পছন্দ হয়েছে। আমার বাড়িতে ওয়ার্ড্রোবের আয়না আছে, কিন্তু ড্রেসিং টেবিল নেই। কেনার ইচ্ছে আছে, কিন্তু রাখার জায়গা নেই, তাই আর কেনা হয়ে ওঠে না। বোন খুব ভালো খোপা করতে পারে, আমি একা একা পারি, কিন্তু বড্ড খুলে যায়। এই খোপা করার সময়ই আমার মনে হয় মাথার পেছনে আরও দুটো চোখ থাকলে ভালো হতো, তাহলে আর এত ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে দেখতে হতো না। বোন এখানে আমাকে ইউটিউব দেখে একটা হেয়ার স্টাইল করে দিচ্ছে, আর এদিকে এইমাত্র দাদা কফিও দিয়ে গেল। চা কিংবা কফি আমার আবার একা একা খেতে একদমই ভালো লাগে না। বোনকে বললাম চল আগে দুজনে মিলে গরম কফিটা এনজয় করি, তারপর না হয় তুই আমায় খোপা করে দিস। কফি খেয়ে রেডি হতে বসেছি। অল্প একটু কনসিলার নিয়ে নিয়েছি। এটা সুইস বিউটির একটা কনসিলার, শেড নাম্বার 02। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই অল্প একটু ল্যাকমির লুমি ক্রিম আর আমি যে রেগুলার ময়শ্চারাইজারটা ব্যবহার করি সেটার সঙ্গে কনসিলারটা মিশিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা তো জানোই আমি সেরমভাবে মেকআপ আগে কখনো করিনি, মানে এতদিন অবধি শুধু কাজল আর লিপস্টিকই পরতাম। যেহেতু আজ ওয়েডিং পারপাস শ্যুট আছে, তাই স্পেশালি এই শ্যুটের জন্য আমি এই কনসিলারটা কিনেছি।
এখন হয়তো পুরো মুখটা ক্যামেরাতে সাদা লাগতে পারে, তবে একটু সময় গেলে তারপর দেখবে সুন্দর বেসটা সেট হয়ে যাবে। কনসিলার অ্যাপ্লাই করার পর আমি এখানে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে বেসটাকে ভালো মতো করে সেট করে নিচ্ছি। তার সঙ্গে নেকেও ভালো মতো করে অ্যাপ্লাই করে নিলাম, নইলে ফেসের কালার আর নেকের কালার আলাদা হয়ে গেলে খুবই বাজে দেখতে লাগবে। আজ ভেবেছি স্মোকি আইস করব, কিন্তু আমার কাছে কোনো মেকআপ ব্রাশেস নেই, আস্তে আস্তে কিনবো, কারণ সব তো একসাথে কেনা সম্ভব নয়। কিন্তু গতকাল ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম এরকম ইয়ারবাডস দিয়েও নাকি স্মোকি আইস করা যায়, ওটাই এখন করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। স্মোকি আইস করতে গেলে যেটা তোমায় করতে হবে সেটা হলো প্রচুর প্রচুর ব্লেন্ডিং করতে হবে, যতক্ষণ না হাত ব্যথা হয়ে যায়, নইলে ভালো লাগবে না। এগুলো সব ওই মেকআপ ভিডিও দেখেই শিখেছি। চোখের পাতার উপরে প্রথমে এরকম কাজল অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে স্মাচ করে নিতে হবে। একসাথে দুটো চোখে কাজল অ্যাপ্লাই করবে না, কারণ ওই ভিডিওতে দেখলাম বলছে কাজলটা শুকিয়ে গেলে ব্লেন্ডিং করতে অসুবিধে হবে। মানে ধরো প্রথমে একটা চোখে কাজলটা ব্লেন্ডিং করে নিয়ে স্মোকি আইস রেডি হয়ে গেলে তারপর আরেকটা চোখে করতে হবে। আমি ভাবছিলাম হয়তো খুব কঠিন বিষয়, কিন্তু না, যেরকম যেরকম টেকনিক বলেছিল ওগুলো ফলো করে দেখলাম দারুণ সুন্দর হয়েও গেল। একটা চোখে স্মোকি আইস আমার হয়ে গেছে, আর এদিকে দেখো সব দাদারা মিলে শ্যুটের ব্যাকগ্রাউন্ডটা সেট করছে। ওই নীল গেঞ্জি পরা দুজন দাদাকে দেখতে পাচ্ছ, ওনারা হলো ব্র্যান্ডের ওনার। আর ফটোগ্রাফার দাদাকে তো আগেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর এই যে দেখো আমার আই মেকআপটা হয়েও গেছে, দেখো দেখতে বেশ ভালো লাগছে। আসলে আমার চোখের পাতার উপরটা মসৃণ নয়, মসৃণ হলে হয়তো আরও ভালো লাগতো। ছোটোবেলায় চোখের পাতায় বেশ অনেকবার ফোড়া হয়েছিল, তাই ওই জায়গাটা দাগ হয়ে উঁচু নিচু হয়ে গেছে। প্রথমবার করেছি, আমার কাছে তাই প্রথমবারের হিসেবে বেশ ভালোই লাগছে। আশা করি আস্তে আস্তে করতে করতে ইমপ্রুভ হয়ে যাবে। আর যতই স্মোকি আইস করো আর যাই করো, বাঙালি মেয়ের একটা টিপ না পড়লে যেন সবই বৃথা। যাই হোক, এদিকে ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, আর এখন ফুল লাগানোটাই শুধু বাকি আছে। এখন দাদারা সবাই মিলে ফুল লাগাচ্ছে, আর বোন আমাকে খোপাটা করে দিচ্ছে। আর এই খোপাটা করার সময় আমি খুব অধৈর্য হয়ে যাই। আসলে আমার জন্য এরকম একই জায়গায় সোজা হয়ে চুপচাপ বসে থাকাটা খুব চাপের, তাই এখানে আমি মাথা এদিক ওদিক করছি বলে বোন আমাকে খুব বকা দিচ্ছে। আই মেকআপটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি নিজেও জুম করে বারবার দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি বোনকে বললাম যেহেতু দুটো জুঁই ফুলের মালা আছে, তাই খোপার চারপাশে বর্ডার করে আটকে দিতে, তাহলে খোপাটাও বেশ ভালো লাগবে আর বড় লাগবে দেখতে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খোপাটা একদম রেডিও হয়ে গেছে, কি অপূর্ব লাগছে দেখতে। আমি শুরুতেই তোমাদেরকে বললাম না, বোন দারুণ সুন্দর খোপা করে, সত্যি ওর হাতে জাদু আছে। আজ আর নিউড লিপস্টিক পরবো না, কারণ ওয়েডিং পারপাসে একটু ডিপ লিপস্টিক পরলে বেশি ভালো লাগবে। আমি দুটো লিপস্টিককে মিক্স করে অ্যাপ্লাই করেছি, আর দেখো কালারটা কি দারুণ এসেছে। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে ফুলও লাগানো হয়ে গেছে। এখন হলুদ কালারের এই শাড়িটার সঙ্গে কন্ট্রাস্টে একটা গ্রিন কালারের ব্লাউজ পরবো, কিন্তু কি জুয়েলারি পরবো কিছুতেই বুঝতে পারছি না। শুরুতেই দেখলে যে আজকে প্রচুর জুয়েলারি ব্যাগে করে নিয়ে এসেছি, তাই অপশানও আমার কাছে প্রচুর। আর যখন দেখবে প্রচুর অপশান থাকবে তখন যেন বেশি কনফিউজড হয়ে যাই। তারপর বোন আমায় বললো আগে শাড়িটা পরে নে, নইলে কোন জুয়েলারি এই শাড়ির সাথে ভালো যাবে সেটা বোঝা মুশকিল আগে থেকে। তারপর ভাবলাম ও ঠিকই বলছে, চলো আগে শাড়িটা পরে আসি। আর এই দেখো শাড়ি পরার সাথে সাথে মনে হলো এই পার্লের নেক পিসটা এই শাড়ির সাথে দারুণ যাবে, তাই এটাই পরে নিয়েছি। আর এই হচ্ছে প্রথম শাড়ির জন্য আমার ফাইনাল লুক। প্রথমে রেডি হতে যায় একটু সময় লাগে, নইলে এরপর তো মেকআপ আর হেয়ার একই রকমই থাকবে, তাই অল্প একটু শাড়িটা শুধুমাত্র চেঞ্জ করলে আর ব্লাউজটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ব্যাস, শ্যুট শুরু হয়ে গেছে। এরপর পরপর ফটোজ ভিডিওস সব কিছু নেওয়া হবে। আমার শ্যুটের ক্ষেত্রে যে বিষয়টা খুব ম্যাটার করে সেটা হলো ফটোগ্রাফার কেমন, কারণ ফটোগ্রাফার যদি কমফোর্টেবল না হয় তাহলে আমার ভীষণ অসুবিধে হয়, আমি তখন আর ন্যাচারাল পোজ দিতে পারি না। আমি জানি না এই বিষয়টা তোমরা কতটা বিশ্বাস করো, যে ক্যামেরাতে কিন্তু সব কিছু ধরা পড়ে, তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে সেই ডিসকমফোর্টটাও কিন্তু ক্যামেরাতে প্রকাশ পায়, মানে ছবিতে প্রকাশ পায়। আর যে কোনো ক্রিয়েটিভ কাজের ভালো আউটকাম পেতে হলে টিম ওয়ার্ক খুব জরুরি, কারণ ফটোগ্রাফার যদি ঠিক অ্যাঙ্গেল থেকে ছবিটা না তোলে কিংবা লাইটটা যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে যে যতই সুন্দর হোক না কেন ভালো ছবি কখনোই আসবে না। আর আমি এর আগে অনেক ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করেছি, কিন্তু সবটাই নিজে নিজে, মানে ইনস্টাগ্রামে যেরকম হয় আর কি, আমাকে কোনো ব্র্যান্ড রিচ আউট করে, তারপর আমি তাদের শাড়ি পরে তাদের মন মতো কন্টেন্ট বানাই। যেহেতু এটা আমার প্রথম প্রফেশনাল শ্যুট, তাই আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু এখানে সবাই এতটাই হেল্পফুল যে খুব একটা অসুবিধে হয়নি। চলো, প্রথম শাড়ির জন্য যা যা ফটো ভিডিও নেওয়া ছিল সব কিছু হয়ে গেছে। এরপর নেক্সট শাড়িটা পরে নিয়েছি, আর সঙ্গে হালকা একটু টাচ আপ করে নিলাম। আসলে শাড়িগুলো ইটসেলফ এতটাই সুন্দর যে বেশি
কিছু করতেই হচ্ছে না, এমনিতেই সুন্দর লাগছে। আর এই সব কিছুর মধ্যে একটা কাণ্ডও ঘটে গেছে, আমি ভুল করে বোনকে দুঃখ দিয়ে ফেলেছি। আসলে কি হয়েছে শোনো, এই সব ডিএসএলআরের ছবিগুলো এডিট হতে হতে অনেক দেরি হয়ে যায়, তাই আমি মাকে দেখানোর জন্য ওকে বলেছিলাম আমার ফোন থেকে একটা ছবি তুলে দে। আর ওখানে লাইট সেট আপ করা হচ্ছে, তাই ওরও দোষ নেই, ঠিক করে অ্যাঙ্গেল বোঝাও যাচ্ছে না ওখানে, তাই ভালো ছবি আসেনি। আর আমি ফটোগ্রাফার দাদাটার সামনে ওকে বকা দিয়ে দিয়েছি। আসলে বোনের বক্তব্য বকা দেওয়াটা কোনো সমস্যা নয়, অন্য কারোর সামনে বকা দেওয়াতে ওর বেশি কষ্ট হয়েছে। যদিও আমি ওকে অনেক অনেক সরি বলেছি। আসলে ওর দিক থেকে ও ঠিক আছে, আমাদের সবারই এটাই হয়, বাড়িতে যতই বকা দেওয়া হোক না কেন, বাইরের লোকের সামনে বকা দিলে দেখবে আমাদের বেশি কষ্ট হয়। আমি যদিও ওর কাছে কান ধরে ক্ষমা চেয়ে নিয়েছি, মানুষ মাত্রই ভুল হয়, তাই আমারও ভুল হয়ে গেছে। আমাদের 3 বোনের মধ্যে না বন্ডিংটা খুব স্ট্রং, আমরা 3জন 3জনকে ছাড়া এক পাও চলতে পারি না। যাই হোক, শেষমেশ বোন আমাকে ক্ষমা করে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো ছবি তুলতে অনেক পছন্দ করি বা এটা আমার খুব পছন্দের কাজ। আসলে এটা আমার এখন খুব পছন্দের কাজ। আজ থেকে যদি 3-4 বছর পিছিয়ে যাও, তাহলে তখনকার পায়েল একদমই আলাদা ছিল। তখন আমি নিজের ছবি তোলা তো দূরের কথা, কখনো বন্ধুদের সাথে গ্রুপেও ছবি তুলতে চাইতাম না। আসলে আমি ছোট থেকেই খুবই আন্ডার কনফিডেন্ট ছিলাম। ক্লাসে হয়তো এক্সামের নাম্বারটা সবার থেকে আমার বেশি এসেছে, কিন্তু কনফিডেন্স আমার মধ্যে একদমই ছিল না। আমি নিজেকে তখন একদমই পছন্দ করতাম না, নিজের লুক, অ্যাপিয়ারেন্স এগুলো কোনোটাই আমার ভালো লাগতো না। মনে হতো আমি বোধহয় সুন্দর নই, আমাকে হয়তো বাকিদের মতো সুন্দর লাগে না। আর সেই কারণে আমি কখনো সাজতামও না, কখনো কোনো টিপ, কাজল, লিপস্টিক কিছুই পরতাম না। অল টাইম একটা টি শার্ট আর একটা জিন্স পরে থাকতাম। সে ঘুরতে যাওয়া হোক, কিংবা ফ্যামিলি ফাংশন হোক, কিংবা বিয়েবাড়ি হোক, সব জায়গায় এটাই ছিল আমার ওয়ান অ্যান্ড অনলি পোশাক। তারপর মাঝে জীবনে অনেক চড়াও উতরাও আসে, আমিও সময়ের সাথে সাথে নিজেকে বদলানো শুরু করি, নিজের প্রতি নিজের ভাবনা চিন্তা বদলায়। আমার নিজের মধ্যে সেই ইনার পার্সনটা একই রকম আছে, কিন্তু শুধু বদলে গেছে আমার পছন্দ অপছন্দগুলো। যদিও তখনকার পায়েল মানুষকে অনেক সহজেই বিশ্বাস করে ফেলতো, বন্ধু ভেবে ফেলতো, কিন্তু এখনকার পায়েল কাউকে বিশ্বাস করতে গেলে 100 বার ভাবে। যাই হোক, নিজের কথা বলতে গিয়ে আমি অনেক কিছুই হয়তো না চাইতেই বলে ফেলি। আর তোমরা যেহেতু আমার পরিবারেরই মতো, তাই আমার জীবনের কথাগুলো তোমাদেরকেই বলবো। পরপর প্রায় 3টে শাড়ি শ্যুট হয়ে গেছে, এখন 4 নম্বর শাড়ি শ্যুট হবে, কিন্তু তার আগে দাদা লাঞ্চ করে নিতে বলল। তোমরা তো জানোই আমি চিকেন খাই না, তাই আমাকে মাছের ঝোল আর ভেজ রাইস দিয়েছে। আর এদিকে বোনের অবস্থা দেখো, আমি চিকেন খাই না দেখে বোনও চিকেন খেতে চাইলো না। যদিও পরে আন্টি এসে ওকে জোর করে 1 পিস চিকেন দিয়েও গেছিলো। একদম অল্প একটু রাইস নিয়েছি, কারণ বেশি পেট ভরে খেলে শ্যুট করতে ভীষণ সমস্যা হয়, বুঝতেই পারছো। খাওয়া দাওয়া সেরে নেক্সট শাড়ি পরে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে। আর এদিকে বাঙালি মানুষ লাঞ্চের পর ভাত ঘুম না দিলে কি আর হয়, তাই এখানে বোন হলুদ ভাল্লুক সেজে ঘুমিয়েও পড়েছে। আর এই দেখো, হালকা মেকআপ করার এটাই একটা সুবিধা যে অনেকটা সময় পরেও একদম একই রকম আছে, কোনো রকম কেকই লাগে না। আর এই শাড়িটা দেখে আমার এক পলকেই এতটা ভালো লেগেছে, তাই ভাবলাম একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করা যাক। তাই বোনকে চুলটা খুলে ফুলটাকে একটু আড়াআড়িভাবে, মানে ওই সাউথ ইন্ডিয়ান মেয়েরা যেরকমভাবে ফুল লাগায় ওরকমভাবে লাগিয়ে দিতে বলেছি। আর ফাইনালি হেয়ারটা এরকম লাগছে। আর সব লুকের মধ্যে এই লুকটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তোমরাও কমেন্ট করে জানিও কোন লুকটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। আজকে ওয়েডিং গেস্ট লুক পারপাস যে সমস্ত শাড়িগুলো ছিল, সেই সমস্ত শাড়িগুলো শ্যুট হয়ে গেছে। এখন বাকি রয়েছে আর মাত্র 2টো শাড়ি। তার মধ্যে এটা একটা মডেল সিল্ক, ভীষণ সফট একটা শাড়ি। এই শাড়িটার সঙ্গে এই ঝুমকাগুলো পরার পর আমার সেই ঝুমকা গিরা রে ওই গানটা মনে পড়ে গেছিল। এরপর এই কাঁথা স্টিচের শাড়িটা পরেছি। এই শাড়িটা এতটা অপূর্ব লাগছে কি বলবো তোমাদেরকে, গোটা শাড়ি জুড়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ রয়েছে। আর কি আশ্চর্যজনকভাবে আমার কাছে থাকা এই নেকপিসটা এই শাড়িটার সাথে ম্যাচ করে গেছে। আর হ্যাঁ, বলে রাখি আজকে যা যা জুয়েলারি পরেছি এগুলো সব আমার নিজের কালেকশান। তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, তাহলে আমি একটা সেপারেট ভিডিও বানাবো যেখানে আমার প্রচুর প্রচুর জুয়েলারি কালেকশান তোমাদেরকে দেখাবো। কোনোটা মেলা থেকে কেনা, কোনোটা দোকান থেকে কেনা, কোনোটা মল থেকে কেনা, মিলিয়ে মিশিয়ে সব জায়গা থেকেই কেনা। আমার এরকম হ্যান্ড এমব্রয়ডারি করা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। যদিও আমার কাছে কাঁথা স্টিচের শাড়ি কোনো নেই, ইচ্ছে আছে শান্তিনিকেতনে যদি যাই তাহলে ওখান থেকে একটা কাঁথা স্টিচের শাড়ি কিনবো। যাই হোক, চলো আজকের মতো প্যাক আপ, শ্যুট ডান। দারুণ মজা করে আজকে শ্যুটটা করেছি। সবচেয়ে বড় কথা, প্রতিটা লুক আমার খুব মনের মতো হয়েছে। জানিও তোমাদের কেমন লাগলো। আর এদিকে বোন সব সাজগোজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমার বোনরা পৃথিবীর সবচেয়ে সুন্দর বোন। দে আর দ্য বেস্ট সিস্টার্স। আর ওদের ছাড়া আমি একেবারে জিরো বলতে পারো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে। বাই।